আসসালামু আলাইকুম সবাইকে। অবাধ্য প্রণয় গল্পের 13 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ডাক্তার এসেছে অথচ কেউ কিছু বলছে না। এই বাড়িতে এমনটা খুব কমই হয়। তেজ আর দেরি করলো না, সিঁড়ির দিকে পা বাড়ালো, কিন্তু রাইসার ঘরের দিকে সরাসরি যাওয়ার সাহস বা অধিকার দুটোর কোনোটাই সে অনুভব করছে না। একটা অদ্ভুত সংকোচ তাকে আটকে রাখছে, কিন্তু মেয়েটার কি হয়েছে জানার জন্য মাথা চাড়া দিয়ে উঠছে। ঠিক তখন ওই সিঁড়ি থেকে নামতে নামতে ছোট বোনের মুখোমুখি হলো সে। মার্জিয়া নোয়ান, চুল খোলা, কপালে ছোট্ট টিপ, চোখে ঘুম ঘুম ভাব, তবুও চোখের ভেতর চাপা উৎকণ্ঠা লুকানো নেই। সেই তেজ এক ঝলকেই বুঝে গেল। তেজ ডাকলো, মার্জিয়া। মার্জিয়া থমকে তাকালো, বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে সে একটু সাবধান হয়ে গেল। তারপর বলল, কি ভাইয়া? তেজ এক পা এগিয়ে গেল, গলা নামিয়ে বলল, কোথায় ছিলি? মার্জিয়া ভয় পেয়ে গেল। রাইসা রুমে ছিল যদি বলে, তখন আরেক ভেজাল করলে কি করবে? সে বলল, কি হলো, সবার মুখে কি তালা মারা আছে? মার্জিয়া ভয়ে চমকে উঠল, কাপা কাপা গলায় বলল, রা রা। তেজ বিরক্ত হয়ে বলল, থাক, তোকে আর রারা করতে হবে না। মেয়েটার কি হয়েছে? মার্জিয়া অবাক হলো। তেজ রাইসার কথা জিজ্ঞেস করায়, নিজ থেকে বলছে মেয়েটার কি হয়েছে, তবে কণ্ঠে কোনো রূপ দৃঢ়তা নেই। আগের কঠোরতা ও গম্ভীর্যতা বজায় রেখে প্রশ্নটা করছে। মার্জিয়া মাথার নিচের দিকে করে ধীরে ধীরে বলল, ডাক্তার চোখ দেখে বলল হয়তো কোনো কারণে ভয় পেয়েছে, আর ভয় পেয়ে প্রচুর জ্বর এসেছে। কথাটা শুনেই হনহন করে নিজের রুমে চলে গেল তেজ। মার্জিয়া তেজের এমন হুট করে চলে যাওয়া দেখে কিছু বুঝে উঠতে পারলো না। কিছু কি ভুল বলে ফেললো? ভাবতে ভাবতে নিচে রান্নাঘরে এলো, রাইসার জন্য মেহেরিমা নয়ন স্যুপ বানাচ্ছে। তেজ নিজের রুমে দরজাটা বন্ধ করে বিছানার ধারে ধপাস করে বসে পড়ল। বুকের ভেতরটা অস্থিরভাবে ধুকভুক করছে, ভয়ে জ্বর। মার্জিয়া কথাটা বারবার কানে বাজছে। কাল রাতে প্রতিটা মুহূর্ত চোখের সামনে ভেসে উঠছে রাইসার নিথর শরীর, ফিসফিস করা সেই একটা মাত্র শব্দ, ভয়। হাতের মুঠো শক্ত হয়ে এলো। আমার জন্যই কি মেয়েটা আরো ভয় পেল? আমি যদি ওরিওকে না পাঠাতাম এত কিছু হতো না নিশ্চয়ই। প্রশ্নটা উচ্চস্বরে বলল না, কিন্তু উত্তরটা যেন বুকের ভেতর কাটার মতো বিঁধে রইল। কিছুক্ষণ আর বসে থাকতে পারলো না, আবারও দরজা খুলে বেরিয়ে এলো। পা দুটো আপনা আপনি রাইসার ঘরের দিকে এগোচ্ছে। এবার আর সংকোচটা আগের মতো শক্ত নয়, বরং ভাঙতে ভাঙতে এগোচ্ছে। রাইসার ঘরের দরজার সামনে এসে থামলো। ভেতর থেকে হালকা গরমের গন্ধ, সুপের উৎস বাষ্পের গন্ধ ভেসে আসছে। দরজাটা আদো খোলা। ভেতরে মেহেরিমা নয়ন চেয়ারে বসে আছেন, হাতে ভেজা কাপড়। খুব যত্ন করে রাইসার কপালে জল দিয়ে দিচ্ছেন। খাটে শুয়ে আছে রাইসা, মুখটা লালচে, চোখ বন্ধ, কপালে ঘাম। এই দৃশ্যটা তেজের বুকের ভেতর কোথাও একটা টান দিয়ে উঠল। কেউ দেখার আগেই তেজ নিজের রুমে ফিরে এলো। কেমন জানি লাগছে। দিন দিন এই মেয়ের জন্য নিজের রাগ ধরে রাখার প্রয়াস বেসামাল হয়ে পড়ছে। আর এদিকে দুপুরে ভার্সিটি থেকে ফিরে গেট দিয়ে ঢুকতেই তেজের চোখ পড়ল বাগানের দিকে। রোদের আলো তখন নরম হয়ে এসেছে, গাছের পাতার ফাঁক দিয়ে আলো ছায়া খেলছে। সেই আলো ছায়ার মাঝখানে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, পেছন ফিরে দাঁড়ানো, মাথায় ওড়না দেওয়া। রাইসার কাছে একটা ছোট বাচ্চা ছেলে দাঁড়ানো, তার বেলুন উড়ে এসে বাগানে পড়েছে। দারোয়ানকে বলে বাচ্চাটি ভেতরে এসে দেখে রাইসা বাগানে বসে আছে। বাচ্চাটি গিয়ে রাইসার সামনে বলল, আপু, এটা তোমাদের বাড়ি? রাইসা ঘাড় ঘুরিয়ে দেখে বাচ্চাটি দূরে দাঁড়িয়ে আছে। হাতের ইশারায় কাছে ডেকে নিল রাইসা। জ্বর এখন নেই বললেই চলে, তবে জ্বরের ঘুর কাটলেও শরীরের দুর্বলতা কমে যায়নি। রাইসা বলল, কি হয়েছে বাবু? রাইসার উত্তরে ছেলেটি বলল, আপু, আমার নাম বাবু নয়তো, আমার নাম সুমন। রাইসা বলল, ও আচ্ছা, খুব মিষ্টি নাম তো তোমার। তো তুমি এখানে কি করছো? রাইসার কথায় সুমন মন খারাপ করে বলল, আপু, ওই যে পাশের বাড়িটা আমাদের, বেলুন খেলতে খেলতে তোমাদের বাড়িতে উড়ে চলে এসেছে আমার বেলুন। রাইসা বলল, ও আচ্ছা, তো কোথায় তোমার বেলুন এসেছে, নিয়ে যাও। সুমন আবারও মন খারাপ করে বলল, আপু, বেলুনটা তো আমি নিতে পারবো না, ওই যে ওই পেয়ারা গাছটায় আটকে গেছে। রাইসা সুমনের মন খারাপ দেখে সুমনের গালে হাত দিয়ে বলল, তো কি হয়েছে, আমি পেরে দিচ্ছি। সুমনের চোখে খুশির ঝলক উঠল। তারপর বলল, সত্যি আপু, তুমি আমাকে বেলুন পেরে দিবে? রাইসা সুমনের মাথায় হাত বুলিয়ে উঠে দাঁড়ালো, ওড়না পেঁচিয়ে এনে কোমরে বাঁধলো। আশপাশে খুঁজে ছোট একটা ডাল পেল, সেটা হাতে নিয়ে গাছের দিকে এগোলো। ডাল দিয়েও নাগাল পেল না রাইসা, সামান্যতম ফাঁক হয়ে গেল। উপায় না পেয়ে রাইসা একটু উঁচু হয়ে লাফ দিয়ে চেষ্টা করলো। অমনি খোপা করে রাখা কেশগুলো হেলতে দুলতে আনন্দে ছড়িয়ে গেল সমস্ত পৃষ্ঠদেশে। চুলের বাহারে যেন আশেপাশে দুল খেলে গেল। হালকা বাতাসে মেয়েটার চুল উঠছে। চুল এত লম্বা যে প্রায় পায়ের পাতা ছুঁয়েছে। তেজ অজান্তেই এক পা এগিয়ে গেল। এতক্ষণে রাইসার কাছে চলে এসেছে তেজ। রাইসার এমন লাফালাফি তেজের কপাল কুঁচকে থাকলেও এখন কেশবতীর কেশ দেখে হুচুট খেয়ে পড়ে যেতে নিলে নিজেকে সামলে নিল। সোজা হয়ে দাঁড়ালো। ঠিক তখনই বাতাস একটু জুড়ে বয়ে গেল। মেয়েটার উড়ে আসা চুল এসে জড়িয়ে ধরল তেজের হাতের ঘড়িতে। চুলের নরম স্পর্শে তেজ হঠাৎ থমকে গেল। একটা অদ্ভুত অনুভূতি বুকের ভেতর দিয়ে বয়ে গেল। চোখে মুখে আছড়ে পড়ল সেই কেশবতীর মাথা
মাতাল করা কেশ। আবেশে চোখ দুটো বন্ধ করে নিল। অজানা অনুভূতির সাথে সাক্ষাৎ বুঝি হৃদয় জুড়ে ঝড়ের লক্ষণ। আপু, তোমার মাথায় এত চুল? বলেই সুমন অবাক হয়ে তাকালো। সামনে থেকে দেখতে পেয়েছে পিছনে যে তেজ দাঁড়িয়ে আছে সেটা দেখতে পারলো না সুমন। রাইসা নিজেও বুঝতে পারলো না চুল খুলে গেছে। বেলুন হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে গেল। সুমনের হাতে বেলুন দিয়ে মুচকি হাসি দিয়ে বলল, কেন, তোমার বুঝি আমার চুল ভালো লাগেনি? সুমন আবেগে বলে উঠল, না আপু, তোমাকে খুব সুন্দর লাগছে। তুমি একদম মিষ্টি পরীর মতো। তোমাকে একদিন আমি আমার বাড়িতে নিয়ে যাব, আমার ভাইয়া দেখলে অজ্ঞান হয়ে যাবে। রাইসা বুঝতে পারলো হয়তো বড় ভাইয়ের কথা বলছে। কথাটা রাইসার ভালো লাগলো না, কিন্তু সুমনকে কিছু বুঝতে না দিয়ে হাসি হাসি মুখে ঝুঁকে সুমনের গালে আলতো করে টেনে দিল। সুমনও বিনিময়ে হাসি দিতেই লক্ষ্য করলো রাইসার পিছনে দাঁড়িয়ে থাকা তেজকে। গুমরা মুখে গম্ভীর চাহনির সাথে ইশারা করলো চলে যাওয়ার জন্য। অমনি সুমন দিল দূর। এক দূরে গেট পেরিয়ে গেছে। রাইসার কেশ হাতের ঘড়িতে লাগার কারণে তেজ পিছনে ফিরে এসেছে। নয়তো রাইসা মাথায় ব্যথা পাবে, যেটা সম্ভবত তেজ চাচ্ছে না। সব ঠিকই ছিল। মাঝখান দিয়ে রাইসাকে বাড়িতে নিয়ে গিয়ে তার ভাইকে দেখাবে, এই কথাটাই যেন চোখে রক্তবর্ণ ধরিয়ে দিতে সক্ষম হলো। বিরক্তিতে মেজাজ গরম হয়ে গেল। সবকিছু ভেঙে তছনছ করে দিতে ইচ্ছে করছে। রাইসা সুমনের হঠাৎ এমন দৌড় দেওয়া দেখে হতভম্ব হলো। হঠাৎ কি হলো যে দৌড় দিল? আগ-পাশ ভাবতেই মাথার কেশে হাত লাগালো হাত খোপা করার জন্য। কেমন ভারী ভারী লাগছে মনে হয়, কেউ চুল টেনে ধরেছে। রাইসা চুলে গোড়ায় হাত দিয়ে পেছনে ঘুরে তাকালো। অমনি চোখে ভূত দেখার মতো চমকে গেল। সেই দিনে সেই কফি খাওয়ার পর চলে গেছিল হুট করে, আবার এসেছে ভূতের মতো। রাইসা 2 পা পিছিয়ে গেল। তেজ দেখলো রাইসা ভয় পেয়ে গেছে। জ্বরের কারণে মুখটা এখনো একটু ফ্যাকাশে, চোখের নিচে হালকা কালি, শরীর যেন সামান্য হাওয়াতেই ভেঙে পড়বে। এত বাচ্চা মার্কা মেয়ে হয়তো তেজ দেখেনি, দেখলেও সেভাবেও লক্ষ্য করেনি। কিন্তু চোখ দুটো আজ অন্যরকম, শান্ত, গভীরে চাপা একটা অস্বস্তি। রাইসা দেখলো তার চুল সামনের ব্যক্তির ঘড়িতে লেগে আছে। বুকের ভেতর কেমন ছাদ করে উঠল। একটা পরপুরুষের সামনে এমন অবস্থা বোধগম্য হলো না। চটপট কিন্তু আস্তে করে বলল, আমার চুল। চুল ছাড়াতে গিয়ে রাইসার আঙুল কেঁপে উঠল। এ তেজের দিকে তাকাতে পারছে না। রাইসা বলল, দুঃখিত, আমি আসলে দেখিনি। খুব নিচু স্বরে বলল রাইসা। রাইসা ধরফর করে চুল টানাটানি করছে, কিন্তু কোনো মতে খুলতে পারছে না। শেষে চুলে হাত দিয়ে ছেঁড়ার পরিকল্পনা করে টান দিবে, মুহূর্তেই তার নরম 2টা বাচ্চা হাত শক্তিশালী কঠোর হাতের মাঝে লুকাইতে হলো। তেজ রাইসার 2 হাত নিজের হাতের ভিতর নিল। এভাবে চুল ছিঁড়ে ফেলবে নাকি? কথাটা বেশ ধমকের সুরেই বলল তেজ। রাইসা ভয় আতঙ্কে চোখে চুলের দিকে তাকালো। তাড়াতাড়ি খুলে দিন, নয়তো ছিঁড়ে ফেলুন। তেজ বাঁকা চোখে তাকালো, তারপর বলল, ছিঁড়ে ফেলবো মানে? তখন চুল দেখতে বাজে লাগবে না? কাম। বলেই বাগানে বসার জায়গাটাকে রাইসাকে বসতে দিল, নিজেও পাশে বসলো। রাইসা ভয়ে গুটিয়ে গেল বিপরীত দিকে। তেজ সেদিকে লক্ষ্য করে আবারও সুন্দর করে একটা একটা করে চুল ছাড়িয়ে দিচ্ছে হাত ঘড়ি থেকে। ঘড়িতে খুলে হাতে নিয়ে এতক্ষণ সুন্দর করে সমস্ত চুল ছাড়িয়ে দিল। একটা চুল ছাড়িয়ে দিচ্ছে, পাশ থেকে আরেকটা চুলও মনে হয় এতে টের পাচ্ছে না। যার কাছে মা বোনের জন্য বিন্দুমাত্র সময় হয় না, সেই ছেলে 10 মিনিট ধরে বউয়ের পাশে বসে কতটা যত্ন নিয়ে ঘড়ি থেকে চুল মুক্ত করলো। তারপর বলল, জ্বর কেমন? গলাটা অপ্রত্যাশিতভাবে নরম হয়ে বেরিয়ে এলো। রাইসা অবাক হয়ে তাকালো। এই প্রশ্নটা সে আশা করেনি, তবে করবে কি করে? অচেনা ছেলে যদি এই কথা বলে, সেটা হজম করা খুব সহজ নয়। তার পক্ষে জানাও সম্ভব নয় যে এটাই তার স্বামী, কারণ যতবার সামনে এসেছে হয় অন্ধকার নয়তো ঘুমটাওয়ালি হয়ে। রাইসার এমন ভাবনার মাঝেই তেজ আবারও বলল, কি হলো, জ্বর কমেছে? রাইসা বলল, জিম। মাথা নিচু রেখে উত্তর দিয়ে দৌড় দিল বাড়ির উদ্দেশ্যে। বাগানে দাঁড়িয়ে তেজ এক মুহূর্ত নড়ল না। রাইসার চলে যাওয়া পিঠটার দিকে তাকিয়ে রইল। রাইসার এতটা কাছে এসে নিজেরও এখন বুকের ভেতর ধুকপুক করছে। বুকে হাত দিয়ে চোখ বন্ধ করলো। দীর্ঘশ্বাস ছেড়ে হাতের দিকে তাকাতেই সেই ঘড়ি নজরে এলো। ঘড়িটা হাতে ঘুরিয়ে দেখলো। অজান্তে আঙ্গুল দিয়ে ঘড়িতে হাত বুলালো। মনের ভেতর তাকদুম তাকদুম করে বেজে উঠলো। তারপর বলল, আওলাকে সে বাইন্দা রাখি পথের কাঠার জ্বালাম, বাউলকে সে পাগলপাড়া তাল হারাবে তোলাম। ইস, দিন দিন তোর কি বাজে অবস্থা হয়ে যাচ্ছে তেজ। নিজে নিজেই বলল, নিজের উপরই বিরক্ত হলো। ভেতরে ভেতরে অন্য একটা বিরক্তিও কাজ করছে। ওই বাচ্চার কথাটা, ভাইয়া দেখলে অজ্ঞান হয়ে যাবে, অকারণেই মাথা ঘুরছে। কেন? সে কেন এতটা পাত্তা দিচ্ছে? তেজ নিজেই উত্তরটা জানে না, শুধু জানে রাইসার ভয় পাওয়া চোখ দুটো তাকে অস্বস্তিতে ফেলেছে। ভয়টা তার জন্যই কিনা এই সন্দেহটা গলার ভেতরে কাটার মতো বিঁধে আছে। রাইসা তাড়াহুড়ো করে বাড়িতে ঢুকতেই মেহেরিমা নয়ন বলল, কি হলো, এভাবে আসছো কেন? কিছু হয়েছে? রাইসা চমকে উঠল। বাড়িতে যে ওই সেদিনের মানুষটা এসেছে তার সাথে এমন ঘটনা ঘটলো কিভাবে বলবে? মেহেরিমা নয়ন আবারও জিজ্ঞেস করলো, কি হয়েছে বলো? তোমাকে তো আমি বাগানে রেখে আসলাম, চুলে তেল দিয়ে দিব চলো। রাইসাকে মেহেরিমা নয়ন বাগানে বসিয়ে রেখেছিল। চুল নিজ হাতে শ্যাম্পু করে ধুয়ে দিয়েছে। জ্বরের জন্য কলেজ যেতে দেয়নি। শরীর যে দুর্বল, কোথাও গিয়ে পড়ে থাকবে তার ঠিক নেই।
রাইসা কিছু বলছে না বলে মেহেরিমা নয়ন আর কথা না বাড়িয়ে চেয়ারে বসিয়ে দিল। সোফায় বসলে ভালো মতো তেল লাগাতে পারবে না। রাইসা যদিও বলেছিল সে নিজেই পারবে, কিন্তু মেহেরিমা নয়ন তো নিজের মায়ের প্রতিচ্ছবি দেখেই রাইসার মাঝে। মাকে ভালোবাসার যত্ন করা সন্তানের দায়িত্ব। শেষকালে মায়ের পাশে বসতে পারেনি, দুটো কথা বলতে পারেনি, আর এই আফসোসটা যেন তার ভেতরে ভীষণ পুরাই। তেজ বাড়িতে দরজায় এসে সামনে তাকিয়ে হা হয়ে গেল। তার মা রাইসার মাথায় চুলে কত যত্ন নিয়ে তেল লাগিয়ে দিচ্ছে। যতটা যত্ন করে একজন আপন মা কাছে টেনে নেয়, তার মা খুবই নরম মনের মানুষ, সেটা সে জানে, কিন্তু অন্য একটা মেয়ের প্রতি এমন কি আর আশা ছিল না। রাইসা চুপ করে বসে আছে। তার সামনে টেবিলে কেটে রাখা ফলের বাটির দিকে অসহায় চোখে তাকালো। এদিকে মেহেরিমা নয়নের আদেশ সব ফল শেষ করতে হবে। এমনি শরীর যে দুর্বল অবস্থা, এভাবে চললে কোনোদিন খুঁজেই আর পাওয়া যাবে না। মেয়েটা এমনিতেও খাই কম, এটা হয়তো অভ্যাসত বা পরিমাপ যা তার সৎমা তাকে করিয়েছিল। পরিমাপের বাইরে খাবার তো পেতই না, অথচ একটু কাজের ত্রুটি পেলে একবেলা খাবার তার কপাল থেকে উঠে যেত। খাবারের মর্যাদা তারা কখনোই বুঝবে না যারা 10তলা 5তলা বিল্ডিং এ থাকে, যাদের আপন মা আছে। মায়ের সাথে কখনো আপন যোগ করতে হয় না। মা মানে দুঃখ কষ্টের পরিসমাপ্তি। তে সিঁড়ি বেয়ে উপরে উঠছে, কিন্তু তার নির্বাক চাহনি ড্রয়িং রুমের সেই কেশবতীর পানে। মনে মনে বলল, আশ্চর্য, একটা মেয়ের মাথায় এত লম্বা চুল হয়। নিজের কথায় নিজেই কপাল কুঁচকে তাকালো। নিজের রুমে চলে গেল। বেশিক্ষণ থাকা এখানে ঠিক হবে না বলেই বুঝলো এই মেয়েটার সামনে থাকলে অদ্ভুতভাবে সব তেজ মিশে পানি হয়ে যায়। মেহেরিমা নয়ন নিজের কাজে ব্যস্ত, তাই তেজের আগমনটা টের পায়নি। রাইসা অনেক কষ্ট করে কয়েক টুকরো ফল মুখে তুললো, পরে আর খেতে পারেনি। অপরার দিন নাই শাশুড়ির দিকে তাকিয়ে বলেছিল, আম্মু আমি আর খেতে পারছি না। মেহেরিমা নয়ন সাথে সাথে বলল, সমস্যা নেই, জোর করার দরকার নেই, তবে একটু পরপর খেতে হবে। জোর করছি না বলে ভেবো না আমি জোর করতে পারি না। তোমাকে সুস্থ হতে হবে, এর জন্য খেতে হবে ভালো মতো। রাইসা অবাক হলো, এমন ভালোবেসে কঠোর কথা কেউ বলেনি, কেউ তার ভালোর জন্য জোরও করেনি। একমাত্র সানজিদা ব্যতীত বড় বোনের মতো আগলে রাখতো সে। রাইসার নত মস্তিষ্ক দিয়ে তাকিয়ে মেহেরিমা নয়ন বলল, শুনো, তোমার আম্মুর কি অভাবের সংসার যে বেশি খাওয়া চলবে না? আমি শাশুড়ি নই, তুমি আমার মেয়ে। মায়ের হোটেলে খাবে, বুঝেছো? যতবার শাশুড়ির কথা শুনে ততবার মুগ্ধ হয় রাইসা। আসলে এত নিখুঁত কোনো মানুষ আছে যার প্রতিটা মুখের বাক্য কেবল ভালোবাসার আর মায়া জড়ানো? নাকি সে তার গভীর স্বপ্নে নিমজ্জিত হয়েছে, যেখান থেকে ফেরার পথ নেই? সে এতটা ভালো মানুষ আশা করেনি। তেজ ফ্রেশ হয়ে এসে সবাই বিছানায় গা এলিয়ে দিয়েছে। পাশেই শুয়ে আছে অরিও। তেজ অরিওর মাথায় হাত বুলাতে বুলাতে ডাকলো, অরি। সাথে সাথে অরিও তেজের উল্টো দিকে ঘুরে শুলো। তেজ বিষয়টা বুঝতে না পেরে অবাক হলো। অরি কোনোদিনও এমন করেনি। হঠাৎ করে এর মানে কি? আবারও ডাকলো, অরি তোর আবার কি হলো? মেয়েদের মতো ঢং করছিস কেন? অভিমানী মুখে তাকিয়ে রইল অরি। বেচারিকে কাল বিনা অপরাধে শাস্তি ভোগ করতে হয়েছে। যদিও শাস্তিটা তার প্রাপ্য ছিল না, কিন্তু রাগের বশে তেজ এই কাজ করেছে, এখন তো ভুগতে হবেই। কিন্তু বেচারা অরি যে এভাবে রাগ করতে পারে সেটা ধারণাও করেনি। অবশেষে তেজ ওদিকে টেনে বুকের উপর নিল। তারপর বলল, তোকে সামান্য 1 ঘন্টা আটকে রেখেছি, তাই বলে এইভাবে রাগ দেখাচ্ছিস? মেয়েটা যে ভয় পেয়েছিল। অরি অবাক হয়ে গুলগুল দুইটি যান্ত্রিক চোখে তাকালো তেজের দিকে। বেচারা নিরীহ প্রাণী, ও হয়তো আকাশ কুসুম ভাবছে তার মালিককে নিয়ে। তার মালিকের যে রাগ, সে হঠাৎ করে একটা মেয়ের কথা ভাবছে কেন? তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই।